এবার যদি ধরুন রাজ্য সরকার রিভিউ পিটিশন করে সেইটাকে অজুহাত হিসেবে খাড়া করে, ওই সেক্ষেত্রে অজুহাত থেকে না, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি যে খাঁচা বন্দি হতে হবে, মানে সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। খাঁচাবন্দি হলে কি পরিষ্কার। রাজনৈতিক ভাবে হবে না প্রশাসনিক না, প্রধানরা হবেন? প্রশাসনিক প্রধানরা হবে। মন্ত্রীরা তো সাময়িক, তারা তো চুরি চামারি করে পালিয়ে যায়। অর্থ সচিব এবং মুখ্য সচিব একেবারে তাদের অ্যাকাউন্টেবল জন্য, হয়ে যাবে পুরো ব্যাপারটা। একদম তাদের জন্য খাঁচার দানা পানির ব্যবস্থা করতে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বকেয়া ডিএ যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন সেটা যদি না দেন, তার জন্য কি আদালত অবমাননার মামলা করতে হবে নাকি সুপ্রিম কোর্ট সরাসরি সিদ্ধান্ত নেবে এই রাজ্য সরকারের সচিব অর্থ সচিবের ব্যাপারে? আমি এই প্রশ্ন নিয়ে গিয়েছিলাম শ্রদ্ধেয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম এটাই। আমার বারবার মনে হচ্ছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এখন চেষ্টা করছেন ছলে বলে কৌশলে বকেয়া ডিএর সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সে রায়টাকে নির্বাচনের ওপারে নিয়ে যেতে। ক্ষমতায় যদি তিনি ফিরে আসেন তখন দেখা যাবে আবার নিত্য নতুন কোনো ছক তৈরি করবে না। যদি ক্ষমতায় ফিরতে না পারেন, যে সরকার আসবে তার ঘাড়ে দায় চাপুক এই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পুরো বিষয়টা। বিকাশবাবু কী বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে আপনাদের কাছে শোনাবো, কিন্তু আমার মূল যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে, দেখুন রাজ্য সরকার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ পিটিশনের দিকে যায়, আমার মনে প্রশ্নটা এসেছিল, আপনারা যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী মাঝে মধ্যেই ফোন করছেন, আপনাদের কথার ভিত্তিতেই আমি সরাসরি বিকাশবাবুকে প্রশ্নটা করেছিলাম যে রিভিউ পিটিশন ধরুন রাজ্য সরকার করলো, যে এই যে রায়টা দিয়েছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র, এটার জন্য রিভিউ পিটিশন করলো। এবার এই রিভিউ পিটিশন দিলে কি 6ই মার্চের মধ্যে যে 25% বকেয়া দিয়ে দিতে হবে সেই রায়টা তাহলে কি ডিলেড হয়ে যাবে? অর্থাৎ সেই রায়টাকে মানার ব্যাপারে রাজ্য সরকারের ওপর কি বাধ্যবাধকতা থাকছে কি থাকছে না? আমার এই জায়গাটা একটু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন ছিল। দীর্ঘদিন ধরে এই আইনি লড়াইটা লড়েছেন শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং একাধিক আইনজীবী তার সঙ্গে সহযোগিতা করেছেন, তারা লড়েছেন। ফলত স্বাভাবিকভাবে তিনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন আমি সেটাই আপনাদের কাছে শোনাবো। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে 15ই এপ্রিল পরবর্তী শুনানির দিন, অর্থাৎ কমপ্লায়েন্স রিপোর্ট 15ই এপ্রিলের মধ্যে করতে হবে সুপ্রিম কোর্টকে। তাহলে কি সুপ্রিম কোর্ট প্রণোদিত হয়ে পুরো ব্যাপারটায় শেষ পর্যন্ত নিজেরাই সিদ্ধান্ত নেবেন আদালত অবমাননার? এবং আদালত অবমাননার জন্য কি যারা মূল মামলাটা করেছেন অর্থাৎ কর্মচারী ফেডারেশন, তাঁদের কি আবার একটা আদালত অবমাননার মামলা করতে হবে? এই প্রশ্নগুলো আমার ছিল। আমি সরাসরি আজকে আপনাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন ডিএ সংক্রান্ত ব্যাপারে শোনাবো। স্যার নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার। প্রথমেই আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা যে ডিএ সংক্রান্ত এই রায় বার করে নেওয়ার অন্যতম প্রধান কারিগর আপনি ছিলেন। আমি শুধু একটা প্রশ্ন আপনাকে করছি যে সরকার এখনো যাতে এই বকেয়া ডিএটা না দেওয়া যায় তার নানান ধরনের কৌশল অবলম্বন করছেন, তারা কমিটি তৈরি করেছেন। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের 4 সদস্যের কমিটির কাউন্টার কি একটা রাজ্য প্রশাসন 4 সদস্যের কমিটি দিয়ে করতে পারে? না, আইনগত ব্যাপার কি? যেটা ওরা বলেছেন সেটা হচ্ছে যে ওরা রায়টা খতিয়ে দেখার জন্য কমিটি করেছে। হুম ওদের কাছে এমন কোনো একজন ব্যক্তি নেই যে যিনি রায় পড়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারেন, সেই জন্য ওরা একটা খতিয়ে কমিটি করেছেন। হুম এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্বলতার প্রকাশ মাত্র, আর কিছু না। এটা কি আদালত অবমাননার সামিল কিছুটা হয়ে না যাবে না, না? আদালত অবমাননার প্রশ্ন আসবে যখন তারা আদালতের যে নির্দিষ্ট নির্দেশ, হুম নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা দিতে বলেছেন যদি না দেন, হুম তখন আদালত অবমাননার প্রশ্ন আসবে। ওই স্যার। 5 জন কমিটি খতিয়ে দেখবেন, হুম সেটা হুম ওরা 100 জনের কমিটি করতে পারেন খতিয়ে দেখার জন্য। হুম হুম ওরা খতিয়ে দেখেন তো বেআইনি কাজ করবার জন্য। হুম এখন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট নির্দেশ, হুম হুম সেটা খতিয়ে দেখার কোনো অবকাশ নেই। স্যার, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে 6ই মার্চের মধ্যে 25% মেটাতে হবে, 31শে মার্চের মধ্যে প্রথম দফার ইনস্টলমেন্ট সেটা করতে হবে। এবার রিভিউ পিটিশন যদি ফাইল করে তাহলে সেক্ষেত্রে কি 6ই মার্চের মধ্যে 25% ব্যাপারটা পেন্ডিং রাখার কোনো স্কোপ রাজ্য সরকারের তরফ নেই, থেকে, সে সুযোগ আছে কি? আইনত নেই। এবং আপনারাও জেনে রাখুন, হয়তো এটা পৃথিবীর ইতিহাসে অনন্য ঘটনা,
এই মামলায়, ডিএ মামলায়, কর্মচারীদের ডিএ মামলায় ইতিপূর্বে রাজ্য সরকার প্রায় 3-4বার রিভিউ করেছেন। হুম 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 জনগণের পয়সার খরচ অপচয় করার ক্ষেত্রে এরা সিদ্ধহস্ত। হুম। আবার রিভিউ করতে পারেন, কিন্তু রিভিউ করা মানে এই নয় যে নির্দেশ যেটা দেওয়া হয়েছিল সেটাকে অকার্যকর করা। এবার যদি ধরুন রাজ্য সরকার রিভিউ পিটিশন করে সেইটাকে অজুহাত হিসেবে খাড়া করে, ওই সেক্ষেত্রে অজুহাত টেকে না। সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি যে খাঁচা বন্দি হতে হবে, মানে সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। খাঁচাবন্দি হলে কি পরিষ্কার। রাজনৈতিক ভাবে হবেন না প্রশাসনিক না, প্রধানরা হবেন? প্রশাসনিক প্রধানরা হবে। মন্ত্রীরা তো সাময়িক, তারা তো চুরি যেটা করে অর্থ পালিয়ে যায়। অর্থ সচিব এবং মুখ্য সচিব একেবারে তাদের অ্যাকাউন্টেবল জন্য হয়ে যাবে পুরো ব্যাপারটা। একদম, তাদের জন্য খাঁচার দানা আ- পানির ব্যবস্থা করতে হবে। আমার শেষ প্রশ্ন স্যার, যদি 6ই মার্চের মধ্যে 25% ডিএ কোনোভাবেই বকেয়া ডিএটা না মেটান, তাহলে সেক্ষেত্রে কি আম, আম, আপনাদের কর্মচারী পরিষদ আমাদের আদালত নিজেই তো পরবর্তী তারিখ ঠিক করে নেয়, যার মধ্যে আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে। 15ই এপ্রিল সম্ভবত? সুতরাং আদালত দেখেছেন সামগ্রিক মামলাটা বারবার যেভাবে রাজ্য সরকার পরিচালনা করেছেন, তাতে হুম রাজ্য সরকারের প্রতি সুপ্রিম কোর্ট সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন। হুম এই হুম বোধটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নেই, কিন্তু ওর সচিবদের আছে আমি বুঝি, হুম হুম যে তারা রাজ্য সরকারের প্রশাসনে কাউকে বিশ্বাস করেননি। হুম। তারা 3জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন এবং ঘটনাচক্রে 3জন বিচারপতি পশ্চিমবঙ্গের বাইরে। ঠিক ঠিক। এর থেকে লজ্জার কিছু যে হতে পারে আমার জানা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আমাদের কোনো প্রতিনিধি ওই কমিটির মধ্যে রাখা হয়নি। এটা কি আদৌ লজিক্যাল? মানে এই প্রশ্নটা মানে লজিক্যাল না, দাঁড়ায়। এটা এটা মানে এই শব্দগুলো হয়তো কঠোর হয়ে যাচ্ছে, এই নিয়ে হুম অনেকে আবার হয়তো হই হই করবেন। যে হুম। চূড়ান্ত নির্লজ্জতার পরিচয়। ঠিক। অনেক ধন্যবাদ স্যার। আমি শুধু মানে শেষকালে একটা প্রশ্নই জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে 15ই এপ্রিলের জন্যই কি তাহলে মানে কর্মচারী পরিষদ বা মানে কর্মচারী সংগঠন ফেডারেশন কিংবা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অপেক্ষা করতে হবে, নাকি তারা জানি শতপূর্ণ? না কেরা সংগ্রামী যৌথ মঞ্চ বা কে কি করবেন সে আমার জানা নেই, কিন্তু হুম যা নির্দেশ আছে, নির্দেশ অমান্য করলে পরে নিশ্চয়ই যারা মামলার মূল আবেদনকারী হুম। তাদের যেতে হবে আদালতে অবমাননার জন্য। ওরা তো কেউ মূল আবেদনকারী নন, মূল কর্মচারী আবেদনকারী ফেডারেশন। ওই ওই মলয়বাবু, শ্যামলবাবু, মলয়বাবু, অভিজিৎ হ্যাঁ হ্যাঁ গোষ্ঠীতে। হ্যাঁ, হ্যাঁ, ফেডারেশন। মলয়বাবু তাদের তাদের যেতে হবে ওখানে আদালত অবমাননার জন্য। মেনশন করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।